আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন আমার বাসা একদম রাস্তার পাশে। আর আমার বাসার সামনের যে রাস্তাটা তার অবস্থা একদমই বেহাল। বৃষ্টির দিনে এর অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। তো আল্লাহর রহমতে রাস্তার কাজ কিন্তু শুরু হয়েছে। এটা পিচ ঢালাই হবে, বর্তমানে রাস্তা সমান করার কাজ চলছে। শুধু রাস্তার অবস্থাই বেহাল নয়, বাসার ভেতরের অবস্থাও কিন্তু বেহাল। এর আগের কোনো ভিডিওতে আমি বলেছি কিনা আমার মনে পড়ছে না যে আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে। 2-3 দিন আগে হঠাৎ করে ডিপ ফ্রিজটা একটু সমস্যা দিয়েছিল। তো যাদের ফ্রিজ নষ্ট হয়েছে তারাই বুঝবে ডিপ ফ্রিজ নষ্ট হওয়ার যন্ত্রণা, কারণ ডিপ ফ্রিজ ভরা জিনিসপত্র থাকে। তো হঠাৎ করে আমি এগুলোকে কি করব, কোথায় রাখবো একদম বুঝতে পারছিলাম না। তো আশেপাশের সবার বাসায়, আমার জায়ের বাসায় সেই জিনিসগুলো রেখেছি। অবশেষে 3 দিন চেষ্টার পরে আজকে ফ্রিজটা ঠিক হলো। তো এখনই আমি ফ্রিজে জিনিসপত্র রাখবো না, আগে 6-7 ঘন্টা চললে, বরফ পড়লে তারপরে আমি সব কিছু নিয়ে আসব। এখন চলে এসেছি রান্না করতে। আমার ফ্রিজে অনেক মশলা ব্লেন্ড করা আছে, কিন্তু তারপরেও আমাকে মশলা ব্লেন্ড করে রান্না করতে হচ্ছে। তার কারণ ওই যে বললাম না, ফ্রিজের জিনিসপত্র সব মানুষের বাসায়। তো এখন হঠাৎ করে সেগুলো গিয়ে নিয়ে আসা সম্ভব না, সেজন্য আজকে অল্প মশলা ব্লেন্ড করে এখন রান্না করে নেব। আর ফ্রিজ যখন 6-7 ঘন্টা চলার পরে একটু বরফ হবে তখন আমি ওগুলো নিয়ে এসে রাখবো। আজকে গরুর মাংস হাতে মেখে রান্না করব, সেজন্য সব মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখন এটা রেখে দেব না, একদম সাথে সাথে আমি চুলায় বসিয়ে দেব, কারণ আজকে আমাকে একা হাতে অনেক কাজ করতে হবে। তো যে বলেছিলাম ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তারই একটা প্রভাব। ফ্রিজে কিছু দুধ ছিল 3-4 লিটার, সেই দুধগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো দুধটা ছানা হয়ে গিয়েছে, কিন্তু ছানা দিয়ে কোনো গন্ধ আসছে না। তো আমি ভাবলাম এটা ফেলে না দিয়ে এটা দিয়ে ছানার মিষ্টি বানিয়ে ফেলি। তো আমি সেটাই বানিয়েছি গুড় দিয়ে, আর বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে সেটা। মাংসটাকে হাতে মেখে তো বসিয়ে দিয়েছি, আর রান্নার কোনো কিছুই কিন্তু আমি এখনও রেডি করিনি। তো এখন ভাত বসিয়ে দেব আগে, সেজন্য চালটাকে ধুয়ে নিচ্ছি। আমি মাঝে মধ্যে রান্না করার আগে একদম সব কিছু রেডি করে নেই, তারপরে রান্না বসাই। আবার মাঝে মধ্যে তেমনটা হয়ে ওঠে না, হাতে একটু কাজ থাকলে যখন যেটা পারি রেডি করে বসিয়ে দিই। আজকে অবস্থা হয়েছে সেরকম। এই যে আগে মাংস বসিয়ে দিয়েছি, আর এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাটাকাটি করব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সবজি, তারপরে পেঁয়াজ রসুন কিছুই কাটিনি। আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওগুলোকে কেটে নেব। তো এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। তো গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব, সেজন্য একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর কলা তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটাকেও আমি কেটে হলুদের পানিতে ভিজিয়ে রেখেছি। আর গরুর মাংস যে বসিয়ে দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, এখন অল্প গরম পানি দিয়ে দিলাম। এভাবে আমি অল্প পানি দিয়ে দিয়েই মাংসটাকে বারবার কষিয়ে কষিয়ে রান্না করব। এভাবে মাংস অল্প পানি দিয়ে কয়েকবার কষিয়ে রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এরই ফাঁকে আমি কাপড় ধুতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেটা ধোয়া হয়ে গেছে, সেটা নিয়ে ছাদে এসেছি। ছাদে যে কি পরিমাণ বাতাস, এই যে দেখেন কাপড়গুলো একদম উড়িয়ে নিয়ে যাবে এমন অবস্থা। এগুলোতে ক্লিপ দেওয়ার দরকার ছিল, কিন্তু ক্লিপ পাইনি দেখে দিতে পারিনি। তারপরে বাসায় এসেছি, এসে দেখি যে নিচে মিস্ত্রিদের চা খাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকে চা দিতে হবে। নিচে যেহেতু কাজ চলছে, তো এক ফাঁকে ওদের জন্য চা বানিয়ে নিলাম। একটু বেশি করে বানিয়েছি যাতে আমিও খেতে পারি, যেহেতু সকালে চা খেতেই হয়, না খেলে হয় না। আর ভাতটা যে বসিয়ে দিয়েছিলাম, ভাত কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে নাজিশেল চালের ভাত। নাজিশেল চালের ভাত হতে তো বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাতটা হয়ে যায়। আর এখন এই ভাতটাকে গড় দিয়ে তারপরে আমি অন্য তরকারিগুলো রান্না করে নেব। তো ভাতটাকে আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিলাম। কি আপুরা কি ভাবছেন, একদম সিঙ্কের মধ্যেই ভাত ঢেলে দিয়েছি? না আপুরা, সিঙ্কের মধ্যে একটা ঝুড়ি দিয়ে নিয়েছি। আমি এভাবেই মার ঝরাই, আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা জানেন। আগে আমি মার গালায় মানে যেভাবে মার ঝরাতাম আগে, তো কতবার যে হাত পুড়িয়েছি তার কোনো হিসেব নেই। তো
তো আমি একবার আমার ভাইয়ের বউর কাছ থেকে জানলাম যে এভাবে ঝুড়িতে করেও মানে ভাতের মাড় ছড়ানো যায়। তো সেটা দেখার পরে আমার কাছে কিন্তু এটা খুবই সুবিধাজনক মনে হয়েছে। আমার মতন অন্যান্য গৃহিণী যারা আছেন যে মার গালায় মাড় ঝরাতে পারেন না, তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। এতে করে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়। একটা একটা রান্না হচ্ছে আর আমি একটা একটা নিয়ে টেবিলে রাখছি। আর আজকে কত বাতাস দেখেন, ছাদের অবস্থা তো আগেই দেখিয়েছিলাম, আর এই যে ঘরের মধ্যে পর্দা একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন অবস্থা। তো রান্না সব হয়ে গেছে, এখন আমি সবগুলোকে টেবিলে এনে রেখেছি। আজকে পাতিল সহই নিয়ে এসেছি, আজকে আর বাড়াবাড়ি ঝামেলায় যাইনি। আজকে শ্বশুর আব্বা বাসায় নেই, এত ফর্মালিটি না করলেও চলবে, আমরাই। তো গরুর মাংস রান্না করেছি, 2 ধরনের ভর্তা বানিয়েছি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করেছি। তো কলাটা একটু ঝোল কম হয়ে গিয়েছে, আর একটু ঝোল লাগতো, কিন্তু রান্না করার সময় ঝোল ঠিকই মনে হচ্ছিল হবে, কিন্তু উঠানোর পরে একটু শুকিয়ে গেছে। তো আজকে হুজুরকে খাবার দিতে হবে, সেজন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আমি নামাজ পড়তে বসেছিলাম, নামাজ শেষ হয়নি, এরই মধ্যে হুজুরের খাবার নিতে চলে এসেছে। তো আমি নামাজের এক ফাঁকে হুজুরকে খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ এই কাজটা কিন্তু আমি ছাড়া বাকিরা বুঝবে না যে হুজুরকে কি দিতে হবে কি না দিতে হবে। তো হুজুরের খাবার দেওয়ার জন্য ওদেরই বাটি আছে, সেই বাটিটাই এনে দিয়েছে, আর আমি এখন সেই বাটির মধ্যেই 2 বাটিতে ভাত দিয়ে দিয়েছি, আর 3 বাটিতে আমি যা যা রান্না করেছি। 1 বাটিতে দিয়েছি মাছ আর ভর্তা, আর একটার মধ্যে দিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করা কলা তরকারি, আর একটার মধ্যে দেব গরুর মাংস। তো হুজুরের খাবার প্রত্যেক বছর আমাদের 3 বার 4 বার করে দিতে হয়, প্রত্যেক মাসে দিতে হয় না। আমি অনেককে শুনেছি, অনেককে নাকি প্রত্যেক মাসেই হুজুরকে খাবার খাওয়াতে হয়। আমাদের এখানে সেরকম না, যখন আমাদের ভাগে পড়ে তখন ওই মসজিদের লোক এসে বলে যায় যে কালকে হুজুরকে খাবার দিতে হবে, আর আমরা সেই অনুযায়ী হুজুরকে খাবারটা দিয়ে দিই। এই যে আমি আজকে হুজুরকে খাবার দিলাম, আবার হয়তো 3 মাস 4 মাস পরে আমাকে আবার একদিন বলে যাবে, তখন আবার হুজুরকে খাবার দিয়ে দেব। তো আমি পরে নামাজ শেষ করে আমরাও কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকে বাসায় আবার ছোটো ছোটো 2 জন মেহমানও ছিল। তারপরে আমরা সন্ধ্যার আগে আগে চলে গিয়েছিলাম ছাদে। আমাদের ছাদে একটা পেয়ারা গাছ আছে, সরি একটা না, আরও 2-1টা পেয়ারা গাছ আছে। তো সেখান থেকে একটা গাছের পেয়ারা পাড়ার মতো হয়েছে, সেগুলো আনতেই আমরা গিয়েছিলাম। এই পেয়ারাগুলো কিন্তু আরও 4-5 দিন পরে ছিঁড়লে ভালো হতো, কিন্তু কি করব আপুরা বলেন, একদম সব পেয়ারা পাখিতে খেয়ে ফেলে, সেজন্য একটু আগে আগেই ছিঁড়ে নিলাম। ছাদ বাগানের ফল পাখিতে তো 2-1টা খাবে ঠিক আছে, কিন্তু সবগুলো যদি পাখিতে খেয়ে নেয় তখন কিন্তু ভালো লাগে না। এতদিনে আমার লকেট গাছটার একটু চেহারা ভালো হয়েছে, দেখে ভালোই লাগলো। আর এদিকে দেখেন একদম ফুলের মেলা, এই গাছটা দেখে কার না ভালো লাগবে বলেন। গাছটা এত সুন্দর, একদম সবুজের মাঝখানে লাল সুন্দর ফুল ফুটে আছে। ক্যামেরার ফিল্টারের কারণে কালারটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একদম টকটকে লাল। আর এই ফুলটাকে আমাদের এলাকায় দোপাটি ফুল বলে। এই ফুলগুলোকে আপনাদের এলাকায় কী নামে ডাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি অনেক শখ করে একটা সবেদা গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছটার এতদিন কোনো উন্নতি হয়নি। এবার বর্ষায় আমি দেখলাম গাছটা মোটামুটি ভালো একটু ডালপালা ছড়িয়েছে, হয়তো এবার আমি সবেদা গাছ থেকে ফল পাবো আশা করা যায়। তো আমার মেয়ে এখান থেকে ডেকে দেখাচ্ছিল যে তার 2টা গোলাপ গাছ মারা গিয়েছিল, আবার নাকি তাজা হয়েছে। তো আজকে ছাদে ঘুরতে ঘুরতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।